নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গোটা দেশের এখন নজর রয়েছে 21শে ডিসেম্বর কি হয়, কারণ 21শে ডিসেম্বর হচ্ছে সেই দিন যেদিন অনেক কিছু তথ্য সামনে আসবে, আর যে তথ্য সামনে এলে ভারতবর্ষের ইতিহাসে আরও একবার অন্য নতুন কিছু দেখতে পাবো, এবং যেটা আগামী দিনে রাজনীতির পট পরিবর্তনও করার জায়গা অনেকটা থাকবে গোটা দেশ জুড়ে। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমে বলে রাখি আপনাদের, আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন বা পশ্চিমবঙ্গবাসী যারা আছেন, তারা নিশ্চয়ই ভাবছেন 21শে ডিসেম্বর মানে আবারও কোনো এই ভাইপোকে ধরা পড়বে বা মাথা জেলে যাবে এই টাইপের কোনো খবর না। ভাইপো ধরা পড়বে বা ভাইপো জেলে যাবে বা কে মাথা জেলে যাবে বা কে ধেড়ে ধরা পড়বে এই টাইপের খবর আমি কোনো বিশ্বস্ত সূত্র থেকে পাইও না, তাই আমি বলিও না, বলা ছেড়েও দিয়েছি। কারণ যতদিন না পর্যন্ত কোনো কিছু হচ্ছে ততদিন পর্যন্ত বলা নেই। কাজে আমি অন্তত রুদ্রবার্তায় আপনি পাবেন না এই টাইপের কথা। তবে 21শে ডিসেম্বর কি? আসলে 21শে ডিসেম্বর হচ্ছে এমনই একটা দিন যেদিন কিন্তু অনেকগুলো জিনিস আপনার সামনে চলে আসবে। 21শে ডিসেম্বরে যেটা অনুমান সবার, যে 21শে ডিসেম্বর খুলে যেতে পারে সেই তথ্য, যে তথ্য সামনে আসলে ভারতবর্ষের ইতিহাসে আরও একবার বলতে পারেন ছোটখাটো ভূমিকম্প হয়ে যাবে। রাজনীতির ইতিহাস বলুন বা ধর্মীয় ইতিহাস। আসলে রাম মন্দিরের কথাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। অযোধ্যার রাম মন্দির 22শে জানুয়ারি তার উদ্বোধন আছে, রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে। তো রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিন অর্থাৎ 22শে জানুয়ারি আছে, সেদিন আর একদম পিছিয়ে যান, অর্থাৎ যেদিন বাবরি ধাঁচা এবং রাম মন্দির এই নিয়ে বিতর্কিত একটা মামলায় রায়দান হয়েছিল সুপ্রিম কোর্টে। সেদিন গোটা ভারতবর্ষ জানতে পেরেছিল যে ওটা অ্যাকচুয়ালি কি ছিল, কারণ এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা তাদের সমস্ত রিপোর্ট জমা দিয়েছিল যে ওই ধাঁচার নিচে, বিতর্কিত অংশের নিচে অ্যাকচুয়ালি মন্দির ছিল, যে মন্দিরটাকে গুঁড়িয়ে দিয়ে তৈরি হয়েছিল বিতর্কিত ধাঁচা, যেটা 6ই ডিসেম্বর 1992 সালে ধূলিসাৎ হয়ে যায়। তারপরে অনেকগুলো দিন কেটে গেছে, এবং কেটে যাওয়ার পরে আজকে আমরা জানতে পারছি যে 22 তারিখে আমাদের উদ্বোধন হবে, এবং সেদিন আমরা অনেকেই হয়তো যাব। এরকমই একটা পরিস্থিতি যখন আছে, তখন 21শে ডিসেম্বরে কিন্তু সেরকম আরও একটা দিন যেদিন খাতা খুলবে। আসলে ঘটনার ভেতরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে কাশী বিশ্বনাথ এবং জ্ঞানব্যাপী মন্দির, জানেন নিশ্চয়ই। জ্ঞানব্যাপী মন্দির নাকি জ্ঞানব্যাপী মসজিদ, এই নিয়ে বিতর্ক চলছিল, এবং এই বিতর্ক আজকের নয়, এই বিতর্ক বহুদিনের। এখানেও সেই দস্যু মোগল সম্রাট আওরঙ্গজেব, বর্বর এবং ধর্মান্ধ এক রাজা মোগল আওরঙ্গজেব এখানেও কিন্তু মন্দির ভেঙে দিয়েছিল বলেই কিন্তু বিতর্ক। এবং সেখানে অর্থাৎ শৃঙ্গার গৌরী মন্দির ছিল, এবং সেই মন্দিরে পুজো করতে চেয়েছিল মহিলারা, এবং শৃঙ্গার গৌরী মন্দিরে পুজো দেওয়া এবং সেই সময় নিয়ে কিন্তু খাতা খুলেছিল। এই যে এইখানটা অর্থাৎ বিখ্যাত সেই জ্ঞানব্যাপী মন্দির নিয়ে শুরু হয়েছিল আলোচনা। গোটা ভারতবর্ষের লোক অপেক্ষায় ছিল কবে জ্ঞানব্যাপী নিয়ে খোলা হবে খাপ। অলরেডি খাপ খুলে গেছে, এবং সেখানে অর্থাৎ যেটা বলা হয় যে ওটা জ্ঞানব্যাপী মসজিদ ছিল, সেখানকার যে উজু স্থল, উজু করবে হাত পা ধোবে, সেটা যেখানে করা হচ্ছিল, যেটাকে ফোয়ারা বলা হয়, সেটাকে হিন্দু পক্ষের তরফ থেকে অর্থাৎ আমাদের সনাতনীদের তরফ থেকে দাবি করা হয়েছিল ওটা যেটা রয়েছে, যেটাকে ফোয়ারা বলছে, সেটা হচ্ছে আমাদের শিবলিঙ্গ, যেটার প্রমাণও অনেক কিছু পাওয়া গেছে। এবার শুরু হয় বিতর্ক, এবং সেই বিতর্ক এমন জায়গায় পৌঁছয় যেখানে গিয়ে বারবার আমাদের ধর্ম এবং শিবলিঙ্গকে নিয়ে অপমানজনক লেখা চারিদিকে লেখা হয়েছে। এমনকি মহুয়া মৈত্র পর্যন্ত টুইট করেছিল। আমি এই যে সাংসদ ছিল যাকে বের করে দেওয়া হয়েছে, যার সাংসদ পদটা চলে গেছে, তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, যিনি মা কালী মাংস খায় মদ খায় বলেছিলেন, তিনি সেদিন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ছবি দেখিয়ে বলেছিল এবার এখানে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে না তো, এই টাইপের কথা। সেই মহুয়া মৈত্র থেকে শুরু করে সবাই মোটামুটি শিবলিঙ্গকে নিয়ে অপমান করেছেন। এই রাজ্যেও কোনো শুনি এইসব মুসলিম নেতা ফেতা
মানে মুসলিম ধর্মে যারা আছে অনুরাগী, কেউ কেউ আর কি উল্টো পাল্টা কথা বলেছেন, সবাই না। আবার এই শিবলিঙ্গ এবং ফাউন্টেন অর্থাৎ ওটা হচ্ছে ফোয়ারা, এই বিতর্কের মধ্যেই নূপুর শর্মার বিরুদ্ধে কিন্তু অনেক কিছু হয়ে যায়। কারণ নূপুর শর্মা শিবলিঙ্গকে অপমান করা নিয়ে কিন্তু সেদিন অনেক কথা বলে দেয়, যেগুলো ধর্মে নাকি আঘাত লেগেছিল। তারপর সর তনসে জুদা এবং তারপর রাজস্থানের কানাইয়ালালের গলা কেটে দেওয়া এবং তারপরে বর্তমানে রাজস্থানে হিন্দুত্ববাদী বিজেপি সরকার, এই সমস্ত কিছু আমরা দেখি। নূপুর শর্মাকে বিজেপি থেকে বরখাস্ত করা হয়, পার্টি থেকে বের করে দেওয়া হয়, নূপুর শর্মার গলা কেটে নেওয়া হবে এই হুমকিও চলে। এরকমই বিতর্ক চারিদিকে হচ্ছিল কিন্তু এই জ্ঞানব্যাপীকে নিয়ে। সেই জ্ঞানব্যাপীর সার্ভে করা হয়েছিল এবং সার্ভে রিপোর্টটা আজকে জমা পড়ল। দুর্ভাগ্যজনকভাবে এলাহাবাদ হাইকোর্টে আজকে সার্ভে রিপোর্ট জমা পড়ার সময় সার্ভে টিম যারা ছিলেন অর্থাৎ এএসআই তরফ থেকে যেটা সার্ভে টিম জমা দিয়েছিল, সেই জমা দেওয়াটা হয় সিলবদ্ধ করা খামে, যেটা নিয়ে এই মামলা যিনি লড়ছেন অর্থাৎ বিষ্ণু শঙ্কর জৈন, তিনি কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শুনুন। जो हमारा एक लीगल राइट है और इस तरह का आदेश नहीं पारित हो सकता है कि रिपोर्ट मीडिया से शेयर ना की जाए। पहले भी जो 10 अगस्त का ऑर्डर हुआ था कि रिपोर्ट का आप जो सर्वे हो रहा है उसके बारे में नहीं बोलेंगे, ऐसा कोई भी प्रावधान सीपीसी में नहीं है। पर मामले की संवेदनशीलता को देखते हुए हम लोगों ने उसके बारे में कोई अपील नहीं की। पर सीपीसी में ऐसी कोई प्रक्रिया नहीं है जिससे मीडिया को बाधित किया जा सकता है कोर्ट की प्रोसीडिंग्स रिपोर्ट करने के लिए। इनफैक्ट सुप्रीम कोर्ट ने यह बात कही है अपने जजमेंट में दैट सनलाइट इज द बेस्ट डिसइंफेक्टेंट, और आप कोर्ट की प्रोसीडिंग्स को आप इन कैमरा प्रोसीडिंग्स नहीं बना सकते हैं। कोर्ट की प्रोसीडिंग्स को हर आदमी को अवलोकन करने का, सुनने का अधिकार है और उसको आप नहीं रोक सकते। आजकल तो कितनी ऐसी हियरिंग्स हो रही है सुप्रीम कोर्ट में जिसका लाइव टेलीकास्ट किया जा रहा है, और यहाँ पे बात हो रही कि रिपोर्ट सील कवर में रखी जाए और उसको किसी को दिखाया ना जाए। राम मंदिर की रिपोर्ट भी पब्लिक डोमेन में, उसको सब लोग देख रहे हैं, इसलिए इस रिपोर्ट को सील कवर में फाइल करना, ये हम कह रहे हैं एएसआई ने आज ये सुप्रीम कोर्ट के ऑर्डर का उल्लंघन किया है और 21 तारीख को हम कोर्ट से मांग करेंगे कि इस रिपोर्ट की कॉपी सबको दिखाई जाए। क्या अभी आपने प्रार्थना पत्र दे दिया है? हमने प्रार्थना पत्र इस बाबत कोर्ट को दे दिए। प्रार्थना पत्र को जब 4 अगस्त को सुप्रीम कोर्ट का ऑर्डर है और आप लाइव लॉ की रिपोर्टिंग पढ़ सकते हैं, जिसमें उनके सीनियर काउंसिल उजैफा अहमदी साहब ने कहा था कि ये रिपोर्ट सील कवर में फाइल की जाए, और सुप्रीम कोर्ट ने उस पर कोई आदेश पारित नहीं किया था। तो इसलिए सील कवर में तभी रिपोर्ट फाइल होती है जब तक स्पेसिफिक कोर्ट का आदेश हो सील कवर में फाइल करने का। नहीं, मैं सिर्फ इतना कहना चाहता हूँ, सील कवर में रिपोर्ट नहीं फाइल हो सकती थी, और आज जब रिपोर्ट फाइल हुई थी तो उसकी कॉपी आपको जिन बादनीगढ़ के प्रार्थना पत्र पे ये पूरी कार्रवाई हुई, आप उनको कॉपी नहीं प्रोवाइड कर रहे हैं, तो मुझे लगता है कोर्ट की प्रक्रिया का उल्लंघन है, और 21 तारीख को ये बात हम न्यायालय के सामने रखेंगे। हमने प्रार्थना पत्र दे दिया है। हमने प्रार्थना पत्र में सिर्फ ये कहा है कि रिपोर्ट की कॉपी हमें ईमेल के माध्यम से प्रोवाइड की जाए, और जो अंजुमन इंतजामिया ने प्रार्थना पत्र दिया है उसका मैंने ओरल आर्गुमेंट्स के माध्यम से कोर्ट में विरोध किया था कि ये रिपोर्ट पे आप जो गैग लगाने का काम कर रहे हैं, ये गैग इस रिपोर्ट पे नहीं लग सकता है। और सर्वे के दौरान 92 डेज के सर्वे के दौरान बहुत सारे सच उभर के सामने आए हैं। जो कोर्ट ने 10 अगस्त को गैग ऑर्डर लगाया था कि उसके बारे में मीडिया से ना बताया जाए, अल्टीमेटली वो गैग ऑर्डर आज खत्म हो गया, मेरा लीगल ओपिनियन है, पर तब भी हम कोर्ट की 21 तारीख की हियरिंग का वेट करेंगे। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে সুপ্রিম কোর্টের আদেশ ছিল যে এই সমস্ত জিনিসকে চাপা যাবে না, কিন্তু তবুও এএসআই কিন্তু এই সমস্ত করে আইন লঙ্ঘন করেছেন। অর্থাৎ এই যে চাপা দিয়ে খামের বন্ধ করে দেওয়া, যেটা নাকি আইন লঙ্ঘন করা বা আইন অমান্য করা, এটা নিয়ে তিনি মামলা করেছেন এবং সেই মামলা শুনানি হচ্ছে 21শে ডিসেম্বর। কাজে এটা ডিএ মামলা বা অন্য কোনো মামলার সঙ্গে আপনি গুড়াবেন না, এই মামলার রায়দান কিন্তু হবেই, এবং 21শে ডিসেম্বরে কিন্তু খোলা হবে সেই ফাইল, অর্থাৎ ফাইল খুলে দেখা যাবে কি হচ্ছে। এবং এই বিষয়টাই কিন্তু সমস্ত দেশ জানতে চাইছে যে 1500 পাতার এএসআই যে রিপোর্ট জমা দিয়েছে, অর্থাৎ এই যে জ্ঞানব্যাপী মন্দির, সেটা আদৌ মন্দির নাকি মসজিদ, ওই যে উঁচু স্থল সেখানে যেটা পাওয়া গেছে সেটা কি শিবলিঙ্গ নাকি শিবলিঙ্গ নয়, তার ভেতরে যে নানা রকম কারুকার্য করা জিনিসপত্র পাওয়া গেছে সেগুলোকে হিন্দু স্থাপত্য বলছে না, নাকি বলছে যে সেটা মুসলিম স্থাপত্য, মানে ওই আওরঙ্গজেব যা করেছিল সেটাই ঠিক, মানে সেটাই থেকে শুরু হয়েছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু 21শে ডিসেম্বর খাপ খুলবে, এবং তার জন্য কিন্তু 21শে ডিসেম্বর ভয়ঙ্কর একটা দিন, যেদিকে তাকিয়ে সবাই দুরুদুরুবুকে অপেক্ষা করছে কি হয় কি হয়। কারণ খাপ খুললে, দেখুন আমি আপনাদের সামনে একটা পরিষ্কার কথা বলি, কেন আমি বলছি রাজনীতির নেতারা চিন্তায় থাকবে।
আগে আপনাদের ভাবতে হবে রাজনীতির নেতারা কেন চিন্তায় থাকবে, এর সঙ্গে রাজনীতির কত সম্পর্ক, বিরাট বড় সম্পর্ক আছে। এই জ্ঞানব্যাপী মন্দিরের সমস্তটা উন্মোচন হলে, মানে কাশী বিশ্বনাথ জ্ঞানব্যাপী মন্দির, দেখুন ভারতবর্ষ হচ্ছে সনাতন ধর্মের জায়গা, সেখানে মন্দির প্রত্যেকটা জায়গায় ছিল, মন্দির ছিল, সেই মন্দিরগুলোকে গুঁড়িয়েছে বর্বর মোগল দস্যুরা, এবং তারা গুঁড়িয়ে দিয়ে সেখানে মসজিদ তৈরি করেছে, কোথাও ঈদগাহ মসজিদ করেছে, কোথাও অন্য কিছু করেছে, এগুলো আমরা জানি। আকচার করেছে এবং সবচেয়ে বেশি করেছে সেটা হচ্ছে আওরঙ্গজেব, অর্থাৎ অরঙ্গজেব। তো সেই আওরঙ্গজেবের করা সমস্ত কিছু নিদর্শন আস্তে আস্তে খুলছে, এবং এটা যদি খোলে তাহলে লাভ কোথায়, ক্ষতি কোথায়? এই প্রসঙ্গে কিন্তু কোনো দল, এই ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট যেটা আছে, মানে যেটার আগামীকাল বৈঠক আছে, দিল্লিতে আছে, মমতা ব্যানার্জি ফ্যান সবাই বসবেন আর কি, তো সেই বৈঠক করলেও ইন্ডি জোটের কেউ এটার বিরুদ্ধে বলতে পারবে না, আবার এটার পক্ষেও কেউ বলবে না। মানে মজার ব্যাপার দেখুন, যেই মুহূর্তে বিরুদ্ধে কেউ বলবে, অর্থাৎ আদালতের বিরুদ্ধে বলা হচ্ছে, ধর্মীয় আবেগে আঘাত দেওয়া হচ্ছে, এরা বলতে পারবে না। আবার পক্ষে যে বলবে সেটা বললে মুসলিম পক্ষ চটে যাবে, সেটাও বলতে পারবে না। তার মানে পুরো ফায়দা, অর্থাৎ যদি হবে রাজনৈতিক ফায়দা, এই টোটালটাই কিন্তু ফট করে পকেটে ভরে নেবে বিজেপি। কারণ সবাই জানে যে বিজেপি ছাড়া হবেও না, কাজে বিজেপির কিন্তু পুরোপুরি রাজনৈতিক ফায়দা এখান থেকে আসবে। এটা আমি অঙ্কের হিসেবে বলে দিলাম। আপনি যেদিকেই যান আমার অঙ্ককে আপনি কাটতে পারবেন না, অর্থাৎ আপনার যদি মনে আপনি কেটে দেবেন, অঙ্কটা কেটে দেখান। এই বিষয় নিয়ে তৃণমূল কিছু বলবে কি যে হ্যাঁ জ্ঞানব্যাপী মন্দির ওখানে ছিল, ওটা হবে, বলতে পারবে? পারবে না। আবার উল্টোটা বলতে পারবে যে না ওখানে কোনো মন্দির ফন্দির ছিল না, তাহলে যে রিপোর্টটা দেওয়া হবে সেই রিপোর্টটাকে অমান্য করা হবে। যদি রিপোর্টে ঠিক থাকে, অর্থাৎ হিন্দু পক্ষের দিকে যায়, তাহলে বলতে পারবে না, অর্থাৎ হয়ে বলতে পারবেন না, কারণ বললেই আবার মুসলিম ভোট চলে যাবে। কংগ্রেস বলবে, আরে কংগ্রেস তো বলবেই না। অন্যান্য দল যারা বলে সনাতন ধর্মকে ওই মশা মাছি ডেঙ্গু ম্যালেরিয়া এদের মতো বিনাশ করতে হবে, তাদের সমর্থনে থাকা দলেরা তো কখনো কি চাইবে যে এই জ্ঞানব্যাপী মন্দির নিয়ে আমরা গর্ববোধ করি? যেভাবে এরা রাম মন্দির নিয়ে কিছুই করতে পারছেন না। রাম মন্দির এমনই একটা ইস্যু হয়ে গেছে, এটা হয়ে গেছে সাপের ছুঁচো গেলা, মানে এই বিরোধীদের পক্ষে। আগে এরা খুব বলতো রামলালা মন্দির তো হি বানায়েঙ্গে, লেকিন কব বানায়েঙ্গে, ডেট কব, অর্থাৎ তারিখ কবে, তারিখ কবে খুব বলতো। আর যেই তারিখ ঘোষণা করা হয়ে গেছে মাথায় হাত হয়ে গেছে। এবার বলছে কেন মোদি করবে, কেন অন্য কেউ নয়, অর্থাৎ আর কোনো জায়গা নেই, বলতে পারছে না যে রাম মন্দির করো না, এটা বাজে জিনিস হচ্ছে, বলতে পারছে না, বললেই আবার সাফা, অর্থাৎ কেউ ভোট দেবে না। আর আজকের দিনে ওটা ভারতবর্ষে সনাতন হিন্দু মানে সনাতন সমাজ যেভাবে জেগে উঠেছে, পুরো সনাতনীরা যেভাবে জেগে উঠছে, তাতে এর বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ কিছু করতে পারবে না। আপনি খুব ভালো করে দেখবেন, আমার কাছে একটা ভিডিও দেখছিলাম, যদিও ভিডিওটা আমি দিতে পারছি না, দিলে হয়তো ভালো হতো। ভিডিওটা হচ্ছে দলিত সমাজ, হরিজন কারা, এটা নিয়ে একটি কম বয়সী ছেলে যেভাবে পরিষ্কার করে বুঝিয়েছে, রামায়ণকে নিয়ে সমস্ত কিছু নিয়ে বুঝিয়েছে, তাতে সনাতন ধর্মের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার লোকেরা আছে না, পালিয়ে বাঁচবে তারা, যেভাবে ব্যাখ্যা করে দিয়েছে। অর্থাৎ আমাদের সবার মনে কথা বলেছে যে আমরা সবাই এক, হরিজন মানে হরির কাছের জন, অর্থাৎ যে রামের কাছে ছিল হরিজন। কি সুন্দর তার ব্যাখ্যা, মন ভরে গেছে। আর এইভাবেই সমাজটা গড়ে উঠছে আস্তে আস্তে। তাই আগামী দিনে মানে 21শে ডিসেম্বর, তার দিকে আপনিও তাকিয়ে থাকুন, আমার তো নজর থাকবেই, আর আমার রুদ্রবার্তার দিকে আপনাদের নজর থাকলে অটোমেটিক হয়তো জানতে পেরে যাবেন যে কি হচ্ছে, কি পাওয়া গেছে তথ্য, কোন তথ্যের ভিত্তিতে কি হচ্ছে। কারণ আর কেউ আপনাকে বলবে কি বলবে না জানি না, কিন্তু আমি অন্তত আমার দায়িত্বটা পালন করে দিয়ে চলে যাব। মানে যেদিন চলে যাওয়ার হবে চলে যাব, কিন্তু দায়িত্ব আমি পালন করে যাব। সেই রামায়ণের রাম সেতুর গড়ার কথা মনে আছে, যেখানে একটা কাঠবিড়ালি নিজেকে সমুদ্রের জলে একবার ফেলে বালির মধ্যে গড়াগড়ি খেয়ে আবার একবার পাথরের মানে সেতুর মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, মানে ফেলছিল, ঝাড়ছিল, যাতে তার গায়ে লাগা বালিটা একটু পড়ে। আমি হয়তো সেরকমই একটা কাঠবিড়ালি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি রাম সেতু গড়ার। আর আমার সেতু আপনার সঙ্গে, কারণ আপনি আমার আপনজন, বড্ড কাছের জন। রুদ্রবার্তা মানে এরকমই আনকাট। যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবার কাছে, এবং যদি মনে হয় লাইকযোগ্য লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন।
21শে ডিসেম্বরের দিকে আপনি তাকিয়ে থাকবেন না? আপনার গর্ব হচ্ছে না? এই সমস্ত উত্তর আপনি দেবেন। আপনার উত্তর অপেক্ষায় আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে, চ্যানেলটা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আপনজনে তারপর যাবেন। খুব খুব ভালো থাকুন। এখনকার মতো আসি। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা জয় হোক। জয় হিন্দ।